দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। আগামী ৩ মাসের জন্য সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে মধ্যাহ্ন বিরতি। প্রচণ্ড গরমে দেশটিতে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও অতিরিক্ত তাপদাহ থেকে নিরাপদ রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত প্রশাসন। আইন না মানলে প্রতিটি প্রতিষ্ঠানকে দিতে হবে জরিমানাও। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য চিত্র থাকছে বিস্তারিত। তীব্র তাপদাহে হাঁসফাঁস করছে সংযুক্ত আরব আমিরাত। জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশটিতে তাপমাত্রা থাকে 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, কখনো তারও বেশি। প্রখর রোদে কাজ করতে যেয়ে হিট স্ট্রোক কিংবা অন্যান্য স্বাস্থ্য জটিলতায় মৃত্যু হতে পারে বহু শ্রমিকের। তাই সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও অতিরিক্ত তাপদাহ থেকে নিরাপদ রাখতে রোববার থেকে শুরু হচ্ছে মধ্যাহ্ন বিরতি, যা চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি বছরের মতো এবছরও এই আইনের আওতায় স্থানীয় সময় দুপুর 12:30 থেকে বিকেল 3টা পর্যন্ত রোদে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। মধ্যাহ্ন বিরতির এই নিয়মকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। স্বস্তি ফিরেছে হাজার হাজার প্রবাসী শ্রমিকদের মাঝে। প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে এই যে মধ্যাহ্ন বিরতি ঘোষণা করেছে, এটি সকল প্রবাসীদেরকে মেনে চলা উচিত, বিশেষ করে যারা বাইরে কাজ করেন। শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার। 50 ডিগ্রি 52 ডিগ্রি রৌদ্র ওঠে, এটার জন্য যে ব্রেকটা পেয়েছি এটার জন্য আমরা অনেক হ্যাপি। উল্লিখিত সময়ে রোদে কাজ করানোর অপরাধে জনপ্রতি শ্রমিক তাৎক্ষণিক জরিমানা দিতে হবে 5,000 দিরহাম থেকে 50,000 দিরহাম পর্যন্ত। প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত পর্যবেক্ষণও করা হবে। সংযুক্ত আরব আমিরাত সরকার যে আইনটি করেছে সে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বা যে ঘোষণাটা দিয়েছে সেই ঘোষণাটির প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা যে সময়টুকু বেঁধে দিয়েছে সেই সময়টুকুতে আপনারা দয়া করে বাইরে অবস্থান করবেন না, ঘরের ভেতরে অবস্থান করুন এবং এই সময়ে অবশ্যই যে কোনো ভারী কাজ থেকে বিরত থাকুন। প্রবাসী শ্রমিকদের গরম থেকে সুরক্ষায় কাজের সময় তাদের ছায়াযুক্ত স্থানে থাকতে প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে নির্দেশ। এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানি ও ফার্স্ট এইড কিট রাখার নির্দেশও দেওয়া হয়েছে। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত। ফ্রান্স প্রবাসী বাংলাদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে কর্মরতদের সাথে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বাংলাদেশ দূতাবাস প্যারিসের উদ্যোগে রাজধানীর অভিজাত রেস্টুরেন্ট জাওয়াদে অনুষ্ঠিত হয় এই সভা। দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীদের সকল সেবাকে অনলাইন ভিত্তিক করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। দূতাবাসের হেড অফ চ্যান্সেরি ওয়ালিদ বিন কাশেমের পরিচালনায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। মতবিনিময় অনুষ্ঠানে প্রযুক্তি খাতের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন প্রবাসী প্রযুক্তিবিদরা। উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন ফয়েজ আহমদ তৈয়ব। দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে হবে। লন্ডনে সফরকালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ITV-কে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা আরও জানান, সাক্ষাতের জন্য টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি তিনি নিজেই প্রত্যাখ্যান করেছেন। সাক্ষাৎকারে আরও বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয়, বরং যে কোনো অভিযোগ মোকাবেলা করা উচিত আদালতে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, খালা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন ব্রিটেনের সাবেক এই এমপি। বিষয়টি সরাসরি অস্বীকার করে টিউলিপ বলেন, এটি বাংলাদেশি কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের আগেই তাকে পাঠানো এক চিঠিতে টিউলিপ সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। It's a legal process. Her lawyer will say this, and a lawyer from Anti-Corruption Commission will rebuttal that, and that's how the legal process is resolved. Is it something you would like to raise with the Prime Minister here? No, I should not ask an ongoing legal process. It's a judiciary's job, not my job. পঞ্চগড়, ঠাকুরগাঁও আর লালমনিরহাট সীমান্ত দিয়ে আজও 42 জনকে পুষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF।
বিজিবি 18 ব্যাটালিয়ন জানায় ভোরে পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া ও পেদিয়াগঞ্জ সীমান্ত দিয়ে 16 জনকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় তাদের রজুলি বাজার এলাকা থেকে আটক করা হয়। সবাইকে হেফাজতে নিয়ে পরিচয় শনাক্তের কাজ চলছে। এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসা সীমান্ত দিয়েও নারী শিশুসহ 23 জনকে পুশিন করা হয়েছে। এছাড়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বৌনচৌকি সীমান্ত দিয়ে 3 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে পূর্ব সারডুবি আর ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীরা তাদের আটক করে কাঁটাতারের বেড়ার উপরে ভারতীয় অংশে ফেরত পাঠায়। ইরানের পরমাণু প্রকল্পের পর এবার দেশটির বিভিন্ন বেসামরিক স্থাপনা, জ্বালানি কেন্দ্র এবং বন্দরে হামলা করছে ইসরায়েল। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপরই মিসাইল হামলা হয় বন্দর আব্বাস লক্ষ্য করে। তেহরান বলছে ইসরায়েলি হামলা ঠেকাতে 7টি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এর আগে তেহরানে ইসরায়েলি হামলায় ধসে পড়ে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একাংশ। এতে হতাহত হয় বহু মানুষ। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানের 20 শিশুসহ অন্তত 80 জন নিহত হয়েছে। নতুন করে টার্গেট করা হয় ফোর্দো পারমাণবিক কেন্দ্রকে। স্থাপনাটির আংশিক ক্ষতিগ্রস্তের দাবি তেল আবিবের। এর আগে হামলা চালানো হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। অন্যদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব মিসাইল, ক্ষতিগ্রস্ত নেভাতিম বিমান ঘাঁটি সহ আরও 3 সামরিক স্থাপনা। ইরান ইসরায়েল যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। আশঙ্কা সর্বাত্মক পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুদেশ। আর তাহলে এর সরাসরি প্রভাব পড়বে জ্বালানি তেলের বাজার তথা বৈশ্বিক অর্থনীতিতে। ফলে ভুগতে হবে বাংলাদেশকেও। প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে তথা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেও। এই অবস্থায় ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি বা সৌদি আরবের সাথে যৌথ উদ্যোগে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, ব্যাপকভাবে বিধ্বস্ত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। 24 ঘন্টা না পেরোতেই অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের প্রতিশোধ। পরমাণু শক্তিধর দুই দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। এই অস্থিরতা সহসাই কমছে না, বরং সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশ দুটি। আর তাহলে এর প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বেই। এরই মধ্যে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ। এ ধারা চলতে থাকলে ভুগতে হবে বাংলাদেশের মতো দেশগুলোকে। দুটি দেশেই হয়তোবা তাদের পারমাণবিক শক্তি যতটুকু আছে ততটুকুই প্রয়োগ করার চেষ্টা করবে এবং তাতে সমগ্র বিশ্ব জুড়ে একটি অস্থির এবং অশান্ত পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশ কোনোভাবেই এর থেকে বেঁচে যেতে পারবে না। প্রথম ইম্প্যাক্টটা হবে এনার্জি মার্কেটে, অয়েল। ইরান অলরেডি বলেছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ রাখতে হবে। এখন এটা যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম, আর এটাকে এনফোর্স করতে গিয়ে কিন্তু এটা দেখা যেতে পারে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বাংলাদেশের 60 লাখের মতো শ্রমিক। এই অঞ্চল অস্থির হলে তার প্রভাব পড়বে প্রবাসী শ্রমিকদের ওপরও। ব্যাহত হবে তাদের উপার্জন, কমবে দেশে টাকা পাঠানো। প্রশ্ন আছে নতুন জনশক্তি রপ্তানি নিয়েও। মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ কিংবা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য এবং প্রবাসে যারা কাজ করেন সে সমস্ত বাংলাদেশি শ্রমিকের জন্য বিশাল ঝুঁকির একটা বিষয়। মাইগ্রেন্ট ওয়ার্কার ইম্পোর্ট করার যে ডিমান্ড, সেই ডিমান্ডটা অল্প দিনের জন্য হলেও এটা স্লাগিশ হয়ে যাবে। তখন আমাদের দেশ থেকে যে হারে তারা লোক নিচ্ছে বা নিতে প্ল্যান করেছে সেটা ব্যাহত হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ইরান বিবাদে জড়ালেও সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি। এ অবস্থায় মুসলিম দেশগুলোর জোট ওআইসি শান্তি আলোচনার কোনো উদ্যোগ নিলেও তা আদৌ কাজে আসবে কিনা সেই সংশয় আছে যথেষ্ট। বাংলাদেশের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সামর্থ্য নিয়েই এই সক্রিয় উদ্যোগের মধ্যে শরিক হতে হবে। এটা ইসলামী সম্মেলন সংস্থার মাধ্যমে হতে পারে, এটা আলাদাভাবে হতে পারে। সৌদি আরব, তাদের এখানে অনেক হাই ইন্টারেস্ট এবং হাই ইনফ্লুয়েন্স আছে ওয়াশিংটনে। ইসরায়েলের সাথে ধারণা করা হয় একটা তাদের বিহাইন্ড দ্য সিন সবসময় একটা ভালো যোগাযোগ আছে।
আর ইরানের সাথে এখন ইমপ্রুভিং একটা রিলেশনশিপ, সব মিলিয়ে সৌদি আরবের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশ এই উদ্যোগটা নিতে পারে। শুক্রবার ইরান জুড়ে পারমাণবিক এবং সামরিক স্থাপনা টার্গেট করে 5 দফায় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পরদিন তেল আবিবে আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বৃষ্টি বাধায় শ্রীলঙ্কায় পণ্ড হয়েছে টেস্ট দলের অনুশীলন। ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটারদের ক্যাম্পেও বৃষ্টির বাধা। ঢাকায় আরও 7 দিন ক্যাম্প করে চট্টগ্রামে উড়ে যাবেন সৌম্য মুস্তাফিজরা। সেখানে খেলবেন 2টি অনুশীলন ম্যাচ। পাকিস্তান সিরিজে ব্যর্থ হওয়া সাকিব রিশাদের কাছে শ্রীলঙ্কা সিরিজে ভালো পারফরমেন্স চান কোচ মিজানুর রহমান বাবুল। তানজিদ তামিমের থেকে চান বড় ইনিংস। সৌম্য সরকার যেন ঠিক ছোটবেলায় ফিরে গেলেন। বৃষ্টি নামলে খেলা থামিয়ে এভাবেই তো অপেক্ষায় থাকতে হতো ক্রিকেট প্রেমিক কত কত কিশোরকে। সৌম্য অবশ্য আরও একটা কারণে অপেক্ষায়, ইনজুরির কারণে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির পর বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটারের দেশের জার্সি গায়েই তোলা হয়নি। সৌম্যর মতো ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় তাসকিন আহমেদও। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন ইনজুরিতে পড়েন তাসকিন। সেই চোট থেকে সেরে ওঠার পথে ঢাকা এক্সপ্রেস খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে। একই গল্প আইপিএল খেলতে গিয়ে ইনজুরিতে পড়া মোস্তাফিজুর রহমানের বেলায়ও। মোস্তাফিজ খেলতে পারবে বলে হয়তো এখানে ইনক্লুড করা হয়েছে। সকালে তার বোলিংটা শেষ করেছে, নেটে বোলিং করেনি। হয়তো কালকে বোলিং অফ আছে সবাই, পরশুদিন হয়তো সে নেটে বোলিং করবে। পাকিস্তান ও ইউএইর বিরুদ্ধে টি-20 সিরিজ হেরেছে বাংলাদেশ দল। এই ফরম্যাটে বরাবর ভালো করা তানজিম হাসান সাকিব আর রিশাদ হোসেন সেই সিরিজে হতাশ করেছেন। দারুণ কিছু স্টার্ট পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন তানজিদ হাসান তামিমও। আমার খুব পছন্দের একজন বোলার এবং পাশাপাশি ইদানিং উনি ভালো ব্যাটিংও করছেন। সো আমাদের যেই জায়গাটা লেগ আমরা অনেকদিন যাবতই অ্যাড্রেস করছি, সবাই চোখে আছে যে অলরাউন্ডারের একটা ঘাটতি আমাদের আছে। সো আমার মনে হয় যে সেই জায়গাটা পূরণ করতে পারবে। রিশাদ পিএসএলে খুব ভালো বোলিং করছে, আমরাও খুব আশাবাদী ছিলাম রিশাদ তার বাংলাদেশ টিমের ফরে অনেক ভালো খেলবে। বাট হয়তো দেশের ফরে খেলা বা তার উপরে একটা আলাদা একটা চাপ ছিল। তানজিদ তামিমের সাথে কথা বলছিলাম যে ইনিংসগুলো বড় করা উচিত, সেও চিন্তা করছে, বলল যে হ্যাঁ আমি। সো তারাও চেষ্টা করছে। আগামী 7 দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটাররা। 20 তারিখ চট্টগ্রাম যাবেন ক্রিকেটাররা, সেখানে সপ্তাহখানেক ক্যাম্প করবেন, খেলবেন 2টা প্র্যাকটিস ম্যাচ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।